আজ এই ভালোবাসার জন্যই দুজনের সমান অপরাধী অপরাধী। রায়ান বলতে শুরু করলো। যেদিন ফুপি ফুপা আর হীরের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমরা তার 2 দিন পরই খবর পাই, কারণ তারা চট্টগ্রামে অ্যাক্সিডেন্ট করেছিল। আমরা যাওয়ার আগেই ফুপা ফুপি গুরুতর আহত হয়ে মারা যান, আর হীর কোমায় ছিল। যদিও 11 দিন পর হীরের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে কাউকে চিনতে পারে না। স্মৃতিশক্তি হারিয়ে হীর একদম ছোট্ট বাচ্চার মতো হয়ে গিয়েছিল। না ফুপা ফুপির কথা মনে ছিল, আর না তোমার কথা। আম্মু আব্বু তোমাকে হীরের কথা জানাতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দেই। আমার মনে হয়েছিল ভাগ্য আমার হীরকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্যই এমনটা করেছিল। নিজের স্বার্থের জন্যই আমি সেদিন হীরকে তোমার কাছ থেকে আলাদা করেছিলাম তুর্য। কিন্তু বিশ্বাস করো, এই কয়েক মাসে একবারও হীর আমাকে ভালোবাসতে পারেনি। আমার বানানো ভালোবাসার গল্পই হীরের মনে গাঁথা ছিল শুধু। আমিই হীরকে বলেছিলাম যে ওর বাবা মাও ছোট থাকতে মারা গেছে, আর আমাদের বিয়ে ঠিক হয়ে আছে ছোটবেলা থেকে। আর রাহি যে তোমার সাথে কথা বলতো সেটা আমি জানতাম না। আর হীরকে আমি কোনো ড্রাগসও দিতাম না, কিন্তু হাসপাতাল থেকে আসার আগে ডাক্তার হীরকে কিছু ওষুধ দিয়েছিল। সেই ওষুধগুলোই হীর খায়, কিন্তু সেগুলো তো মাথা ব্যথার আর ঘুমের ওষুধ। এই ওষুধগুলো হিরকে কোন ডাক্তার দিয়েছে বলতে পারো? সেই ডাক্তার তো কয়েক মাস ধরে ঢাকাতেই আছে, আর সেই ডাক্তারকেই দেখায় হীর। পেয়ে গেছি। কি পেয়েছো? এই ডাক্তারগুলো হিরকে ড্রাগস দেয়। আমার এই ডাক্তারের ইনফরমেশন চাই রায়ন, অ্যাট এনি কস্ট। বাসায় হীরের ঘরে থাকতে পারে প্রেসক্রিপশন, আমাকে একবার দেখতে হবে। তুমি দেখে আমাকে জানাও রায়ন। হিরের এই শত্রুকে শেষ না করতে পারলে হির সেফ থাকতে পারবে না। অবশ্যই। তুর্য হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকতেই তুর্য সারপ্রাইজড হয়ে যায়। তুর্যের বেস্ট ফ্রেন্ড রুহান দাঁড়িয়ে আছে তুর্যের সামনে। কি খবর দোস্ত, বিয়ে করে ফেললে আর আমাকে একটা বারও বললি না? আরে দোস্ত, তুই কবে ফিরলি লন্ডন থেকে? রাগ শালা তোর দোস্ত, আমাকে তো তুই ভুলে গিয়েছিস। আরে মামা, তোমায় কি বলতে পারি বলো? এই কয়েক মাসে একটা খোঁজও নিস নে, কি মনে করবো আমি? সরি রে দোস্ত, অনেক চাপের মুখে ছিলাম। আবার বিয়েটা এমন হুট করেই করেছি যে তোকে বলতে পারিনি। হ্যাঁ হয়েছে হয়েছে, ভাবি কোথায়? ভাবির মুখ দর্শন তো করা। আমিও দেখি কোন হুড়পড়ি আমার দোস্তের মন কেড়েছে। অবশ্যই দেখাবো। তুর্য একজন সার্ভেন্টকে পাঠালো হীরকে ডেকে আনতে। হীর বিয়ের পর প্রথম আজকে লাল রঙের শাড়ি পরেছে। পাতলা লাল একটা শাড়ি পরেছে, সাথে মনের মাধুরী মিশিয়ে সেজেছে। যদিও সাজটা তুর্যের জন্য তুলে রাখা, আর হীর জানেও না নিচে কে এসেছে। হীর সিঁড়ি দিয়ে নেমে নিচে আসার সময় তুর্যের চোখ আটকে যায় হীরের উপর। হীর এমনিতেও শাড়ি খুব বেশি একটা পরে না, আজ হঠাৎ পরাতে একটু ভিন্ন লাগছে। তুর্য ঘোর লাগানো চোখে তাকিয়ে আছে হীরের দিকে। হীর লজ্জায় মাথা নিচু করে আছে। তাদের চোখাচোখির পাশে অন্য একজোড়া চোখ হীরকে নেশা ভরা দৃষ্টিতে দেখছে। রোহান মন্ত্রমুগ্ধের মতো দেখছে হীরকে। সে হয়তো জানে সে একটা নিষিদ্ধ আবেগকে প্রশ্রয় দিচ্ছে, কিন্তু তার বেহায়া চোখ বাধা মানছে না। তনিমা বেগমের ডাকে সবার ঘোর কাটে। রোহান নিজের চোখ সরিয়ে নিলেও ওর মনে হীরের ছবি গেঁথে গেছে। কন্ট্রোল রোহান, ভাবি হয়তো তোর বেস্ট ফ্রেন্ড তুর্যর ওয়াইফ। নিজে চোখ সামলা রোহান। কিরে, কি বিড়বিড় করছিস? তুর্য রোহানকে হালকা ঝাঁকিয়ে প্রশ্নটা করলো। আরে কিছু না, বলছিলাম ভাবির সাথে পরিচয় না করিয়ে দিয়েই চোখে চোখে ইশারায় লেগে পড়েছিস। দোস্ত, ও হচ্ছে হীর, আমার বউ, আমার ভালোবাসা, আর আমার কলিজা, আমার জীবন, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আর হীর, উনি হচ্ছেন তোমার একটা দেবর, আমার বেস্ট ফ্রেন্ড রোহান। সরি, রকস্টার রোহান খান। কেমন আছো ভাবি? ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? ভালো না থাকলেও এখন তোমাকে দেখে ভালো হয়ে গেছি। রোহান ভাইয়ের কথাটা কেমন যেন সহজভাবে নিতে পারলাম না আমি। তার চাউনিও কেমন অস্বস্তিকর ছিল। এইসব নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, তখন তুর্য আবার বলতে শুরু করলেন। জানো হীর, রোহানের সাথে আমার প্রথম দেখা লন্ডনে হয়। আমরা একসাথে থাকতাম সব সময়। গ্র্যাজুয়েশন শেষ করে দুজনে একসাথে মিউজিকে প্রফেশন হিসেবে চুজ করি। আজ দুজনেই সমউচ্চতায় আছি। ভুল বলি দোস্ত, তুই আমার থেকেও অনেক বেশি সাকসেসফুল আর পপুলার, অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাট।
তুর্য আর রুহান কথা বলছে। আজ এতদিন পর তাদের দেখা হয়েছে। আমি কিচেনে চলে গেলাম আম্মুর হেল্প করার জন্য। সবাই একসাথে খাবার পর্ব শেষ করে আড্ডা দিতে বসলো। আমি আর তুর্য একসাথে বসে আছি, আর তুর্য এক হাত দিয়ে আমার হাত চেপে ধরে আছে। কি মুশকিল! বাসা সবাই দেখছে আর মুখ টিপে টিপে হাসছে। আমি তো লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে, কিন্তু তুর্য বেশ আরামেই আছে মনে হচ্ছে। রুহানের দৃষ্টি কেন যেন আমার ভালো মনে হচ্ছে না। এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে যে আমার অস্বস্তি হচ্ছে। সবার জন্য চা আনার বাহানা দিয়ে সেখান থেকে উঠে পড়লাম। যদিও রুহান তুর্যর বেস্ট ফ্রেন্ড, তার সম্পর্কে এসব ভাবা আমার উচিত না, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানান দিচ্ছে খারাপ কিছু হতে চলেছে। আমার কি তুর্যকে জানানো উচিত রুহান ভাইয়ার কথা? তুর্য আবার আমাকে ভুল বুঝবেন না তো? রাতে রুহানকে তুর্যের পাশের রুমটাতে থাকতে দেওয়া হয়, যেই রুমের ব্যালকনি থেকে তুর্যের রুমের ব্যালকনি সব দেখা যায়। হীর ব্যালকনিতে দাঁড়িয়ে রুহানের ওভাবে তাকিয়ে থাকার কথা চিন্তা করছে। আকাশে মেঘ করেছে, দমকা হাওয়ায় হীরের চুলগুলো এলোমেলোভাবে উঠছে। তুর্য কাচের সাথে হেলান দিয়ে হীরকে দেখছে, তার মায়াবতীর মায়ায় নতুন করে চড়াচ্ছে। পাশের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুহান, তার দৃষ্টি বরাবরের মতো হীরের উপর। না জানি কি মাদকতা আছে হীরের মধ্যে, যা বারবার রুহানকে এক নিষিদ্ধ আবেগের দিকে টানছে। নিজের চোখকে থামাতে পারছে না সে। বন্ধুর বউকে এই নজরে দেখা তার অন্যায় হচ্ছে, কিন্তু সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যে করেই হোক একবারের জন্যে হলেও হীরকে সে পেতে চায়। রুহানের ভাবনাই তখনই ছেদ পড়ে যখন তুর্য এসে হীরকে জড়িয়ে ধরে। রুহানের অজান্তেই তার কপালের রগটা ফুলে ওঠে রাগে। তুর্য তার মনের সুখে হীরকে আদর করছে। হীরও সমানভাবে তাল মেলাচ্ছে তুর্যের সাথে। রুহান রক্তচক্ষু নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। তার চিন্তা শক্তি বলছে সে যা ভাবছে তা ঠিক না, কিন্তু মনকে সে মানাতে পারছে না। এক পর্যায়ে তুচ্ছ হীরকে কোলে তুলে ঘরের ভিতর নিয়ে গিয়ে লাইট অফ করে দেয়। রুহান কিছুক্ষণ এভাবে থেকে স্মোক করা শুরু করে দেয়। সেদিন রাতে আর রুহানের ঘুম হয় না। সকালে ঘুম থেকে উঠতেই নিজের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে দেখি তুর্য ঘুমিয়ে আছে আমার বুকের উপর। তাকে এভাবে দেখে পুরনো কথা মনে পড়লো। এর আগেও একদিন তুর্য এভাবে আমার উপর ঘুমিয়েছিলেন। সেদিন তাকে দেখে আমার ঘৃণা হচ্ছিল, আর আজকে তাকে এভাবে দেখে অনেক ভালো লাগছে। সত্যি হয়তো আমি তুর্যকে ভালোবেসে ফেলেছি। তুর্যর মুখটা আমার অনেক পরিচিত মনে হয়। কেন যেন মনে হয় এই মুখটা আমার সারা জীবনের চেনা। আমি কি আগে থেকে তুর্যকে চিনতাম? কোথাও কি দেখেছি তাকে? কিচ্ছু মনেও করতে পারছি না। জানি না কি হচ্ছে আমার সাথে এসব। বেশি কিছু ভাবতেও পারি না, মাথায় ভীষণ যন্ত্রণা হয়। তুর্যর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। তাকে আস্তে করে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে নিচে পরে থাকা শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে নিলাম। ওয়াশরুমে গিয়ে পড়লাম বিপদে। জামা আনা হয়নি, আর বাথরুমটাও পাচ্ছি না, তাই বাধ্য হয়ে টাওয়াল জড়িয়ে বের হলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি তুর্য উঠে পড়েছে। এই লোকটা একটা অসভ্য, এমনিতে কখনো তাড়াতাড়ি উঠবে না। আজকে আমি এই অবস্থায় আছি, আর আজকে ওনার তাড়াতাড়ি উঠতে হলো। তুর্য আমার দিকে তাকিয়ে আছেন। আমার ভীষণ লজ্জা হচ্ছে, তাকাতে পারছি না তার দিকে। ভেজা চুলের পানি মেঝে ভিজে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আলমারি খুললাম। পেছন থেকে তুর্য এসে আমাকে জড়িয়ে ধরলো। জানতাম এমন কিছুই হবে এখন। এটা কি হচ্ছে? ছাড়েন আমাকে, রেডি হয়ে নিচে যেতে হবে। না, ছাড়া যাবে না। আর তুমি নিচে কি করবা? বাড়িতে 1 ডজন সার্ভেন্ট আছে। লুচুগিরি বন্ধ করেন আর যেতে দিন। এমনিতেও রাতে ঘুমাতে পারিনি, মাথা ব্যথা করবে। দোষটা তোমার। এত সুন্দর হতে বলেছিল কে শুনি? তুমি এত সুন্দর না হলে আর বারবার রোমান্স করতে মন চাইতো না। এখন সব আমার দোষ? অফকোর্স। এখন তো এত কথা না বলে আমাকে রোমান্স করতে দাও। আমি কিছু বলতে যাব তার আগেই তুর্য আমার ঠোঁট দুটো তার দখলে নিয়ে নিলেন। তার এক হাত আমার কোমরে আঁকড়ে ধরে রেখেছে, আর অন্য হাত আমার চুলের গভীরে বিচরণ করছে। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর তুর্য আমার ঠোঁট ছেড়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিলেন। কিছুক্ষণ পর আমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে নিজের ভর আমার উপর ছেড়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সবাই একসাথে বসে দুপুরের খাবার খাচ্ছে। আমি আর আম্মু সার্ভ করছি। তখন রুহান বলল, দোস্ত, তুই তো বিয়ে করে নিলে, আমি আর কতদিন এভাবে থাকবো? একা একা তো আর ভালো লাগে না। তো বিয়ে করো না,
একটা সুন্দরী ভাবি আসুক আমার। হ্যাঁ, এইবার তো করতেই হবে। একটা পরী দেখা পেয়েছি, পরীটাকে আপন করে পেতেই হবে। বলিস কি মামা, কোথায় পেলি পরিভাবিকে? পেয়েছি, সময় হলে সব বলবো, কিন্তু এখন শুধু এটুকুই বলবো যে তোদের বাড়ি এসে আমার ভাগ্যটা খুলে গেছে। তাই নাকি? যাক, আমার বন্ধুর ভাগ্য খুলেছে, তাতে আমি খুশি। খাওয়া শেষে রুহান কোথাও বেরিয়ে গেল, তখনই রায়ান সেখানে এসে পৌঁছালো। রায়ান ভাইয়া এসেছে দেখে আমার খুশিও হচ্ছিল, আবার ভয়ও হচ্ছিল। না জানি সেদিনের কথাই ভাইয়া কি মনে করেছে। ভয়ে ভয়ে তুর্য আর রায়ান ভাইয়ের সামনে গেলাম। রায়ান ভাই আমাকে দেখে একগাল হেসে বললেন, কেমন আছিস হির? ভালো আছি। তোমার এই অবস্থা কিভাবে হলো? অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? সে কিছু না, একজন সাইকো লাভার আমার এই দশা করেছে। তুর্যর দিকে তাকিয়ে হেসে দিয়ে কথাটা বললেন। রায়ান ভাইয়া কি বললেন আমি কিছুই বুঝলাম না। হির, তুমি রায়নের জন্য খাবারের ব্যবস্থা করো। জি, আসছি আমি। হীরকে ভিতরে পাঠিয়ে দিয়ে তুর্য বলতে শুরু করলো। কিছু কি পেয়েছো? হ্যাঁ, হীরের ঘর থেকে ডাক্তারের প্রেসক্রিপশন পেয়েছি। এখানে ডাক্তারের ইনফরমেশন আছে। হীরের ডাক্তারকে একটা ঘরে বেঁধে রাখা হয়েছে। এই ঘরটাতেই রায়ানকে বেঁধে রেখেছিল তুর্য। এতক্ষণ তুর্য ডাক্তারকে আচ্ছা মতো ধোলাই দিয়েছে এবং এখন তুর্যের বডিগার্ড জন মারছে ডাক্তারকে। মার খেতে খেতে ডাক্তারের অবস্থা শোচনীয়। হয়তো আর কিছুক্ষণ মার খেলেই অক্কা পেয়ে যাবে। আর কত মার খাবে ডাক্তার? এখন তো বলো, হিরকে ড্রাগস কেন দিতে তুমি? আর কতবার বলবো আমি শুধু টাকার জন্য দিতাম? আমার নিজের কোনো স্বার্থ নেই। টাকার জন্য একটা মানুষের জীবন নষ্ট করতে একটু দ্বিধাবোধ করলে না? কেমন ডাক্তার আপনি? আপনারা তো মানুষের জীবন বাঁচানোর শপথ নেন, তাহলে কেন টাকার জন্য আমার হিরের এত বড় ক্ষতি করলেন? আমাকে ক্ষমা করে দিন, আমি টাকার লোভে পড়ে এসব করেছি। আমি এর ফলাফল জানতাম, কিন্তু তখন আমার কাছে টাকাটাই সব ছিল। আপনাকে কে টাকা দিয়েছে হিরকে ড্রাগস দেওয়ার জন্য? আমি তাকে চিনি না, তার সাথে ফোনে কথা হতো সব সময়, আর টাকাগুলো আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিত সে। আপনি মিথ্যা বলছেন তাই না? জন, আরও মারো এই লোকটাকে। আমার হিরের এই অবস্থার জন্য এই লোকটাই দায়ী। না, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আমি লোকটাকে কখনো দেখিনি, তার নামটাও জানি না আমি। সে শুধু ফোনেই কথা বলতো। তার ফোন নাম্বার কোথায় পাবো? সে প্রাইভেট নাম্বার থেকে ফোন করতো। ড্যাম ইট! চৌধুরী বাড়িতে রিশান আর হীরের সাথে গল্প করছে রায়ান আর রাহি। রায়ানের এই অবস্থা কিভাবে হলো সেটা এখনও হীরের জানা হয়নি, তাই ঘুরিয়ে পেঁচিয়ে বারবার জিজ্ঞেস করছে আর রায়ান তাকে চুপ করাচ্ছে। সার্ভেন্ট জুস সার্ভ করার সময় রায়ানের শার্টের ওপর খানিকটা জুস পড়ে যায়। সেটা পরিষ্কার করতে রায়ান ওয়াশরুমের দিকে আগায়। তখনই তাপসী কলেজ থেকে ফিরে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকছিল। রায়ানের সাথে ধাক্কা খেয়ে তাপসী নিচে পড়ে গিয়ে কোমরে ব্যথা পায়। আই এম সো সরি পিচ্চি, আর ইউ ওকে? পিচ্ছি মানে কি? আমাকে কি পিচ্ছি মনে হচ্ছে? না মানে আসলে আমি দুঃখিত, মাফ করবেন আপু। আপু? এই, আমি তোমার কোথাকার বোন? কি মুশকিল। আচ্ছা আমি সরি বলছি আপু। পিচ্চি, দাদি নানি কিছুই বলবো না। রায়ান তাসফিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। তাসফি আর রায়ানের সামনাসামনি কখনো দেখা না হওয়াতে তারা একে অপরকে চিনে না। তাসফি কিছুক্ষণ রায়ানের দিকে তাকিয়ে থেকে তার ঘরে চলে যায়। এদিকে তুর্য হন্যে হয়ে সেই মাস্টার মাইন্ডকে খুঁজছে। প্রাইভেট নাম্বার হওয়াতে ফোন নাম্বারের খোঁজ পাওয়া যায়নি। একটা আশার আলো খুঁজে পেয়েছিল তুর্য, কিন্তু সেই আলো বেশিক্ষণ রইল না। চারিদিক অন্ধকার মনে হচ্ছে তুর্যের কাছে। যতক্ষণ না ওই লোকটাকে খুঁজে পাচ্ছে ততক্ষণ হীর সেফ না। অনেক চেষ্টা করে ব্যাংক ডিটেলসের মাধ্যমে কালপ্রিটটাকে খুঁজে বের করার আশ্বাস পেয়েছে তুর্য, কিন্তু সেটাতেও সময় লাগবে। এতদিন তুর্যকে আরও সাবধান থাকতে হবে, হীরকে আরও চোখে চোখে রাখতে হবে। বাসায় গিয়ে রায়ানের সাথে সব কথা আলোচনা করে তুর্য। ডাক্তারকে এখনও আটকে রেখেছে তুর্য, যদিও তার ট্রিটমেন্ট চলছে। রায়ানের সাথে কথা বলছিল তুর্য, তখন তার মোবাইলে একটা কল আসে। কলটা কিয়ারা করেছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে কিয়ারা বলল, তুর্য প্লিজ কলটা কাটিস না,
আমার কথাটা একবার শোন প্লিজ। কেন ফোন করেছিস? তুর্য, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দে। আমি হীরের কাছেও ক্ষমা চেয়ে নেব। কেরা, তুই আমার সাথে যাই করিস আমি ভুলে যাব, কিন্তু হীর আমার জীবন। ওকে আমার থেকে আলাদা করতে চেয়েছিস, তোকে এত সহজে কিভাবে ক্ষমা করবো আমি? আমার ভুল হয়ে গেছে তুর্য, আমাকে প্লিজ ক্ষমা করে দে। আমি ভীষণ অসুস্থ, একা পড়ে আছি বাসায়, প্লিজ আমাকে তোদের বাসায় নিয়ে যা। ঠিক আছে, তুই সব গুছিয়ে নে, আমি আসছি। রায়ানের সাথে কিছুক্ষণ কথা বলে তুর্য কিয়ারাকে নিয়ে আসে বাড়িতে। তুর্য আর কিয়ারাকে একসাথে বাসায় আসতে দেখে আমার বুকটা ছ্যাদ করে ওঠে, কারণ তুর্য কিয়ারার হাত ধরে ওকে ভেতরে নিয়ে আসছেন। না না, এসব আমি কি ভাবছি? তুর্য তো সেদিন সব ক্লিয়ার করে দিয়েছেন যে তার কিয়ারার মধ্যে কিছুই নেই। আমি শুধু শুধু এত বেশি ভাবছি। তুর্য আমাকে পাশ কাটিয়ে কিয়ারাকে নিয়ে উপরে চলে গেলেন। আমাকে দেখেও গেলেন না কেন? আমার তুর্যের উপর ভীষণ রাগ হচ্ছে। আজকে আসুক, একদম কথা বলবো না। তুর্যর জন্য বেশিক্ষণ অপেক্ষা করলাম না, কিন্তু সে এখনও কিয়ারার ঘর থেকে ফেরেনি। কেন যেন খুব কষ্ট হচ্ছে আমার, ভীষণ কান্না পাচ্ছে। আমি কাঁদতে চাচ্ছি না, কিন্তু তুর্যকে এইভাবে অন্য কারোর সাথে এত সময় ধরে সহ্যও করতে পারছি না। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি কে জানে। রাত 1টার পর তুর্য ঘরে ঢুকে দেখে হীর ঘুমিয়ে পড়েছে। দু চোখের কার্নিশ পেয়ে এখনও পানি পড়ছে হালকা হালকা, হয়তো এতক্ষণ কেঁদেছে। একটা গভীর নিঃশ্বাস নিয়ে হীরের কপালে একটা চুমু এঁকে দিল তুর্য। ফ্রেশ হয়ে বেরিয়ে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে বসে পড়ল। আজ এই সিগারেটগুলো ভীষণ দরকার তার। সিগারেটের ধোঁয়ার কুণ্ডুলিগুলো হাওয়ায় উড়িয়ে দিচ্ছে আর অতীতে ডুব দিচ্ছে তুর্য। তুর্য লন্ডন যাওয়ার আগে এক প্রকার জোর করেই আকত করে রেখে গিয়েছিল ঠিকই, কিন্তু হীর ছোট থাকায় তুর্য বেশি কথা বলতে পারত না। যখন তুর্য ফ্রি থাকতো তখন হীর ঘুমে বা পড়তে থাকতো, আবার হীর যখন ফ্রি থাকতো তুর্য তখন ব্যস্ত থাকতো। দুজনের কথা হতো না, দেখা হতো না, কিন্তু তুর্য 1 মিনিটের জন্যেও তার ছোট্ট বউটাকে ভুলতে পারেনি। তার সবটা জুড়ে ছিল শুধু হীর। তুর্য দেখতে বেশ হ্যান্ডসাম হওয়াতে অনেক মেয়েরা তার জন্য পাগল ছিল, কিন্তু তুর্যের কাছে তার ছোটবেলার ভালোবাসাটাই সব ছিল। যদিও তুর্য হীরকে এক মুহূর্তের জন্যেও ভুলতে পারেনি, কিন্তু তার ভয় ছিল হয়তো এত বছরের দূরত্ব হীরকে তার কাছ থেকে দূরে করে দিয়েছে। যখন গ্র্যাজুয়েশন শেষ করে দেশে ফিরে আসে তুর্য, তখন সে কোনো সাধারণ মানুষ নয়। সে তুর্য থেকে রকস্টার তুর্য আহমেদ চৌধুরী হয়ে গেছেন। তুর্য দেশের মাটিতে পা রেখে প্রথমেই হীরদের বাড়িতে যায়, কিন্তু বাড়ির গেটে বড় একটা তালা ঝুলতে দেখে। আশেপাশের মানুষের কাছ থেকে খোঁজ নিলে সে জানতে পারে যে হীরটা এখান থেকে চলে গেছে প্রায় বছর খানিক হয়েছে। যদিও এটা এখনও তাদের বাড়িই রয়েছে, কিন্তু তারা এখানে থাকে না এখন। তুর্যের মন ভেঙে যায় কথাগুলো শুনে। প্রায় বছর 2 আগে শেষবারের মতো কথা হয়েছে হীরের সাথে তার, তবুও সেই কথা 5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ ছিল। কেন সিরাজ মাহমুদ তার পরিবার নিয়ে ঢাকা ছেড়ে চলে গেলেন সেটা তুর্য জানে না। তবে কি তারা তুর্য আর হীরের বিয়ের সম্পর্ক মানে না? তবে কি হীর তুর্যের জীবন থেকে দূরে সরে গেল? কথাগুলো ভাবতেই তুর্যের বুকটা ছ্যাদ করে ওঠে। দু চোখের কার্নিশ পেয়ে জল গড়িয়ে পড়ছে। তুর্য কোনো মতে বাড়ি ফিরে গিয়ে সোজা তার বাবার কাছে চলে যায়। তার বাবার কাছে প্রশ্ন করে কেন সে তুর্যকে সব কিছু জানায়নি। তুর্যের বাবা তখন তুর্যকে সামলায় যে সব ঠিক আছে। সিরাজ মাহমুদের ঢাকার বিজনেসটা লসে যাচ্ছিল, যার জন্য তিনি সেটা বন্ধ করে চট্টগ্রামের বিজনেসটা সচল রাখার জন্য চট্টগ্রামে শিফট করেন। আর তুর্যকে জানানো হয়নি যাতে সে এসব ভেবে নিজের কেরিয়ার হ্যাম্পার না করে। বাবার এই চুক্তি মানতে তুর্যের ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। দেশে ফিরেও সে তার হীরকে একবার দেখতে পারছিল না। কষ্টে যেন তার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। অতঃপর 3 দিন পর তুর্যের পরিবার হীরদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এতগুলো বছরে তুর্য একবারের জন্যেও হীরের ছবি দেখেনি, কিন্তু তার কল্পনার রাজকন্যার ছবি তার মনে আঁকা আছে। সেই ছবি দিয়ে সে তার পরীকে খুঁজে বের করবে। যদিও তুর্য প্রাপ্তবয়স্ক, কিন্তু